সুপ্রিয় শ্রোতাগণ, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্যোমকেশ সমগ্র সিরিজের চিত্রচোর গল্পের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। সোম গৃহিণীর কিন্তু কোনো প্রকার ভাবান্তর দেখা গেল না। তিনি কোষ্ঠী পাথরের যক্ষিণী মূর্তির ন্যায় অটল হইয়া বসিয়া রহিলেন। ব্যোমকেশ বলিল, আপনার ছবিটা নিশ্চয় আছে? সোম উত্তপ্ত মুখে বলল, তা বোধ হয় ঠিক বলতে পারি না। তাহার ভাব দেখে একটু বিস্মিত হইলাম। এমন কিছু গুরুতর বিষয় নয়, তিনি এমন অসম্বৃত হয়ে পড়লেন কেন? তাহাকে সংকটাবস্থা হইতে উদ্ধার করিলেন অমরেশবাবু। হেসে বললেন, তা গিয়ে থাকে যাগ্গে। আর একখানা নেবেন? নকুলেশবাবু, আমারও কিন্তু একখানা চাই, আমিও গ্রুপে ছিলাম। নকুলেশবাবু মাথা চুলকায় বলিলেন, ও ছবিটা আর পাওয়া যাবে না, নেগেটিভও খুঁজে পাচ্ছি না। সে কি, কোথায় গেল নেগেটিভ? দেখলাম ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে নকুলেশবাবুর পানে চেয়ে আছে। তিনি বললেন, আমার স্টুডিওতে অন্যান্য নেগেটিভের সঙ্গে ছিল। আমি দিন দুয়েকের জন্য কলকাতা গিয়েছিলাম, স্টুডিও বন্ধ ছিল। ফিরে এসে আর সেটা খুঁজে পাচ্ছি না। পাণ্ডে বললেন, ভালো করে খুঁজে দেখবেন, নিশ্চয়ই কোথাও আছে, যাবে কোথায়? এ প্রসঙ্গ নিয়ে আর কোনো কথা হলো না। এদিকে সন্ধ্যার ছায়া ধীরে ধীরে ঘনায় আসছিল। আমরা গাত্রোত্থানের উদ্যোগ করলাম, কারণ সূর্যাস্তের পর ব্যোমকেশকে বাইরে রাখা নিরাপদ নয়। এই সময় দেখলাম একটি প্রেতাকৃতি লোক কখন এসে মহিধর বাবুর পাশে দাঁড়িয়েছে এবং নিম্নস্বরে তার সাথে কথা বলছে। লোকটি যে নিমন্ত্রিত অতিথি নয়, তা তার বেশবাস দেখেই অনুমান করা যায়। দীর্ঘ কঙ্কালসার দেহে আধময়লা ধুতি ও সুতির কামিজ, চক্ষু এবং গণ্ডস্থল কোটর প্রবিষ্ট, যেন মূর্তিমান দুর্ভিক্ষ। তবু লোকটি যে ভদ্রশ্রেণীর তা বোঝা যায়। মহিধরবাবু আমার অনতি দূরে উপবিষ্ট ছিলেন, তাই তার কথাবার্তা কানে আসলো। মহিধরবাবু একটু অপ্রসন্ন স্বরে বললেন, আবার কি চাই বাপু? এই তো পরশু তোমাকে টাকা দিয়েছি। লোকটি ব্যগ্র বিহব্বল স্বরে বলল, আগে আমি টাকা চাই না, আপনার একটা ছবি এঁকেছি, তাই দেখাতে এনেছিলাম। আমার ছবি? লোকটির হাতে এক তা পাকানো কাগজ ছিল। সে তা খুলে মহিধরবাবুর চোখের সামনে ধরল। মহিধরবাবু সবিস্ময়ে ছবির পানে চেয়ে রইলেন। আমারও কৌতূহল হয়েছিল। উঠে গিয়ে মহিধরবাবুর চেয়ারের পেছনে দাঁড়ালাম। ছবি দেখে অবাক হয়ে গেলাম। সাদা কাগজের উপর ক্রিয়নের আঁকা ছবি। মহিধরবাবুর বুক পর্যন্ত প্রতিকৃতি। পাকা হাতের নিঃসংশয় কয়েকটি রেখায় মহিধরবাবুর অবিকল চেহারা ফুটে উঠেছে। আমার দেখা দেখি রজনীও এসে পিতার পেছনে দাঁড়ালো এবং ছবি দেখে সহর্ষে বলে উঠল, বাহ, কি সুন্দর ছবি। তখন আরও কয়েকজন এসে জুটল। ছবিখানা হাতে হাতে ঘুরতে লাগলো এবং সকলের মুখেই প্রশংসা গুঞ্জরিত হয়ে উঠল। দুর্ভিক্ষ পীড়িত চিত্রকর অদূরে দাঁড়াইয়া গদগদ মুখে দুই হাত ঘষতে লাগলো। মহিধরবাবু তাকে বললেন, তুমি তো খাসা ছবি আঁকতে পারো, তোমার নাম কি? চিত্রকর বলল, আগে আমার নাম ফাল্গুনী পাল। মহিধরবাবু পকেট থেকে একটি 10 টাকার নোট বের করে প্রসন্ন স্বরে বললেন, বেশ বেশ, ছবিখানি আমি নিলাম, এই নাও তোমার পুরস্কার। ফাল্গুনী পাল কাকড়ার মতো হাত বাড়াইয়ে তৎক্ষণাৎ নোট পকেটস্থ করল। পুরন্দর পাণ্ডে ললাট কুঞ্চিত করে ছবিখানা দেখছিল। হঠাৎ মুখ তুলে ফাল্গুনীকে প্রশ্ন করল, তুমি ওর ছবি আঁকলে কি করে, ফটো থেকে? ফাল্গুনী বলল, আগে না, ওকে পরশুদিন একবার দেখেছিলাম তো, তাই। একবার দেখেছিলে তাতেই ছবি এঁকে ফেললে? ফাল্গুনী আমতা আমতা করে বলল, আগে আমি পারি, যদি আপনি হুকুম দেন আপনার ছবি এঁকে দেব। পাণ্ডে খানিক নীরব থেকে বললেন, আচ্ছা বেশ, তুমি যদি আমার ছবি এঁকে আনতে পারো, আমিও তোমাকে 10 টাকা বকশিশ দেব। ফাল্গুনী পাল সবিনয়ে সকলকে নমস্কার করে চলে গেল। পাণ্ডে ব্যোমকেশের দিকে চেয়ে বললেন, দেখা যাক, আমি ওদের পিকনিক গ্রুপে ছিলাম না। ব্যোমকেশ অনুমোদন সূচক ঘাড় নাড়ল। তারপর সভা ভঙ্গ হলো। মহিধরবাবুর মোটর আমাদের বাড়ি পৌঁছায় দিল। সোম দম্পতিও আমাদের সঙ্গে ফিরলেন। রাত আন্দাজ 8টার সময় আমরা 3 জন বসবার ঘরে দৌড়তারা বন্ধ করে বসেছিলাম। নৈশ আহারের এখনো বিলম্ব আছে। ব্যোমকেশ আরাম কেদারায় বসে বলবর্ধক ডাক্তারি মদ্য চুমুক দিয়ে পান করছে। সত্যবতী
তার পাশে একটা চেয়ারে র্যাপার মুড়ি দিয়ে বসে আছে। আমি সামনে বসে মাঝে মাঝে পকেট হতে সিগারেটের ডিবা বাহির করছি, আবার রেখে দিচ্ছি। ব্যোমকেশের গঞ্জনা খাবার আর ইচ্ছা নেই, চায়ের জলসার আলোচনাই হচ্ছে। আমি বললাম, আমরা শিল্প সাহিত্যের কত আদর করি, ফাল্গুনী পাল তার জ্বলন্ত দৃষ্টান্ত। লোকটা সত্যিকারের গুণী, অথচ পেটের দায়ে ভিক্ষে করে বেড়াচ্ছে। ব্যোমকেশ একটু অন্যমনস্ক ছিল, বলল, পেটের দায়ে ভিক্ষে করছে তুমি জানলে কি করে? বললাম, ওর চেহারা আর কাপড় চোপড় দেখে পেটের অবস্থা আন্দাজ করা শক্ত নয়। ব্যোমকেশ একটু হাসলো। শক্ত নয় বলেই তুমি ভুল আন্দাজ করেছ। তুমি সাহিত্যিক, শিল্পীর প্রতি তোমার সহানুভূতি স্বাভাবিক, কিন্তু ফাল্গুনী পালের শারীরিক দুর্গতির কারণ অন্নাভাব নয়। আসল খাদ্যের চেয়ে পানীয়র প্রতি তার টান বেশি। অর্থাৎ মাতাল? তুমি কি করে বুঝলে? প্রথমত তার ঠোঁট দেখে। মাতালের ঠোঁট যদি লক্ষ্য করো দেখবে বৈশিষ্ট্য আছে, একটু ভিজে ভিজে, একটু শিথিল, ঠিক বোঝাতে পারবো না, কিন্তু দেখলে বুঝতে পারি। দ্বিতীয়ত, ফাল্গুনী যদি ক্ষুধার্ত হয় তাহলে খাদ্যদ্রব্যগুলোর প্রতি লোলুপ দৃষ্টিপাত করত। টেবিলের উপর তখনও প্রচুর খাবার ছিল, কিন্তু ফাল্গুনী সেদিকে একবার ফিরেও তাকালো না। তৃতীয়ত, আমার পাশ দিয়ে যখন চলে গেল তখন আমি তার গায়ে মদের গন্ধ পেলাম, খুব স্পষ্ট নয়, তবু মদের গন্ধ। বলে ব্যোমকেশ নিজের বলবর্ধক ওষুধটি তুলে এক চুমুক পান করল। সত্যবতী বলল, যাকগে, মাতালের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু ছবি চুরির কি ব্যাপার গো? আমি তো কিছুই বুঝতে পারলাম না, মিছে মিছে ছবি চুরি করবে কেন? ব্যোমকেশ কতকটা আপন মনেই বলল, হয়তো পান্ডে সাহেব ঠিকই ধরেছেন, কিন্তু যদি তা না হয় তাহলে ভাববার কথা। পিকনিক গ্রুপে তোলা হয়েছিল ছবিটি। আজ চায়ের পার্টিতে যারা এসেছিলেন তারা সকলেই পিকনিকে ছিলেন, পান্ডে ছাড়া। ছবির 3টে কপি ছাপা হয়েছিল, তার মধ্যে একটা চুরি গেছে, বাকি দুটো আছে কিনা জানা যায়নি, নেগেটিভও পাওয়া যাচ্ছে না। একটু চুপ করে থেকে হঠাৎ ছাদের দিকে আঙ্গুলি নির্দেশ করে বললেন, ইনি ছবির কথায় এমন ঘাবড়ে গেলেন কেন বোঝা গেল না। কিছুক্ষণ নীরবে কাটার পর আমি বললাম, কেউ যদি একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে ছবিটি সরিয়ে থাকে তবে সে উদ্দেশ্যটা কি হতে পারে? ব্যোমকেশ বলল, উদ্দেশ্য কি একটা অজিত? কে কোন মতলবে ফিরছে তা কি এত সহজে ধরা যায়? গহনা কর্মণ গতি। সেদিন একটা মার্কিন পত্রিকায় দেখেছিলাম, ওদের চিড়িয়াখানাতে এক বানর দম্পতি আছে। পুরুষ বানরটা এমনই হিংসুটে, কোনো পুরুষ দর্শক খাঁচার কাছে এলেই বউকে টেনে নিয়ে গিয়ে লুকিয়ে রাখে। সত্যবতী খিলখিল করে হেসে উঠল, বলল, তোমার যত সব আষাঢ়ে গল্প, বাদরের কখনো এত বুদ্ধি হয়? ব্যোমকেশ বলল, এটা বুদ্ধি নয় গো, হৃদয় আবেগ, সরল ভাষায় যৌন ঈর্ষা। মানুষের মধ্যেও যে ও বস্তুটি আছে তা আশা করি অস্বীকার করবে না। পুরুষের মধ্যে তো আছেই, মেয়েদের মধ্যে আরো বেশি আছে। আমি যদি মহিধর বাবুর মেয়ে রজনীর সঙ্গে বেশি মাখামাখি করি তোমার ভালো লাগবে না। সত্যবতী র্যাপারের একটা প্রান্ত ঠোঁটের উপর ধরে নত চোখে চুপ করে রইল। আমি বললাম, কিন্তু এই ঈর্ষার সঙ্গে ছবি চুরির সম্বন্ধটা কি? যেখানে স্ত্রী পুরুষের অবাধ মেলামেশা আছে সেখানেই এ ধরনের ঈর্ষা থাকতে পারে। বলে ব্যোমকেশ ঊর্ধ্বমুখে ছাদের পানে চেয়ে রইল। বললাম, মোটিভ খুব জোরালো মনে হচ্ছে না, কিন্তু এছাড়া অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে কি? পারে, চিত্রকর ফাল্গুনী চুরি করে থাকতে পারে। একটা মানুষকে একবার মাত্র দেখে সে ছবি আঁকতে পারে, তার এই দাবি সম্ভবত মিথ্যে। ফটো দেখে ছবি সহজেই আঁকা যায়। ফাল্গুনী সকলের চোখে চমক লাগিয়ে দিয়ে বেশি টাকা রোজগার করার চেষ্টা করছে। আর কিছু? ব্যোমকেশ হেসে বলল, ফটোগ্রাফার নকুলেশ বাবু স্বয়ং ছবি চুরি করে থাকতে পারেন। নকুলেশ বাবুর স্বার্থ কি? তার ছবি আরও বিক্রি হবে এই স্বার্থ। বলে ব্যোমকেশ মুচকি মুচকি হাসতে লাগলো। এটা সম্ভব বলে তোমার মনে হয়? ব্যবসাদারের পক্ষে অসম্ভব কিছুই নয়। আমেরিকায় ফসলের দাম বাড়াবার জন্য ফসল পুড়িয়ে দেয়। আচ্ছা, আর কেউ? ওই দলের মধ্যে হয়তো এমন কেউ আছে যে নিশ্চিহ্নভাবে নিজের অস্তিত্ব মুছে ফেলতে চায়। মানে দাগি আসামি? এমন সময় ঘরের বদ্ধ দ্বারে মৃদু টোকা পড়ল। আমি গিয়ে দ্বার খুলে দিলাম। অধ্যাপক সোম গরম ড্রেসিং গাউন পরে দাঁড়িয়ে আছেন। তাকে স্বাগত করলাম। আমরা আসা অবধি তিনি প্রায় প্রত্যহ এই সময় একবার নেমে আসেন। কিছুক্ষণ গল্পগুজব হয়, তারপর
আহারের সময় হলে তিনি চলে যান। তার গৃহিণী দিনের বেলা দু একবার এসেছেন বটে, কিন্তু সত্যবতীর সঙ্গে বিশেষ ঘনিষ্ঠতা করার আগ্রহ তার দেখা যায় নাই। সত্যবতীও মহিলাটির প্রতি গভীর আকর্ষণ অনুভব করে নাই। সোম এসে বসলেন। তাকে একটি সিগারেট দিয়ে নিজে একটা ধরালাম। ব্যোমকেশের সাক্ষাতে ধূমপান করার এটাই একটা সুযোগ, সে খিচাইতে পারবে না। সোম জিজ্ঞেস করলেন, আজ পার্টি কেমন লাগলো? ব্যোমকেশ বলল, বেশ লাগলো। সকলেই বেশ কর্ষিতচিত্ত ভদ্রলোক বলে মনে হয়। সোম সিগারেটে একটা টান দিয়ে বলল, বাইরে থেকে সাধারণত তাই মনে হয়, কিন্তু সে কথা আপনার চেয়ে বেশি কে জানে। মিসেস বক্সি, আজ যাদের সঙ্গে আলাপ হলো তাদের মধ্যে সবচেয়ে কাকে ভালো লাগলো বলুন? সত্যবতী নিঃসংশয়ে বলল, রজনীকে। ভারী সুন্দর স্বভাব, আমার বড্ড লেগেছে।